আপনাদের সাথে আমি আর ছোট্ট একটা কথা শেয়ার করব, ছোট্ট একটা কথা। সেটা হচ্ছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, মানুষটা কতটা খারাপ, একটা মানুষের কথা আমি আরো আরো অনেক অনেক কষ্টের কথা আছে, অনেক অনেক কষ্টের কথা, সেগুলো আমি এখানে সোশ্যাল মিডিয়া আসলে বলতে চাই না। অলরেডি আমি অনেক কথা বলে ফেলছি, অনেক কথা। আমার একটাই ক্ষোভ ছিল আমার পরিবারে, আমার মায়ের উপরে আমার একটা ক্ষোভ ছিল যে আমার মা যেহেতু আমাকে অনেক অল্প বয়সে, আমি নির্দোষ থাকা অবস্থা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আমি তখন আমি যদি এখানে মরেও যাই, তারপর আমি আমার মাকে বলবো না, আমার মাকে আমি কিছু বলবো না। এই জন্য আমি আমার মাকে কোনো কথা বলিনি, আমার মায়ের কাছ থেকে কোনো সাহায্য জানিনি। শুধু ওই আমার ছেলেটা অসুস্থ, তাকে ডাক্তার দেখাইতে হবে, তখন আমার বাঁচাইতে হবে, এই কারণে আমি ওখান থেকে টাকা আনছি। এছাড়া আমি আমার মাকে আমার কষ্টের কোনো কথা বলতাম না। এর বাহিরেও তো আমি যতটুকু আপনাদেরকে বলছি, এর বাহিরেও তো অনেক 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 কষ্টের কথা আছে। আমাকে আমি যে 2-3 বছর তার সাথে ছিলাম না, আমাকে কখনো সে জামা কাপড়ও দেয়নি, কোনো জামা কাপড় দিত না। হ্যাঁ, একজোড়া জুতা আমি 7 থেকে 8 বার সেলাই করে পরছি। আমি যখন সে জুতা কিনতো, সে 3000-4000 টাকা দিয়ে সে জুতা কিনতো। আমি বলতাম আমাকে ধরো জুতা কিনে দেন। সে বলে তুমি তো অফিসে যাও না, তোমার তো জুতা লাগে না, তুমি তো অফিসে যাও, তুমি বাসায় থাকো, তোমার ভালো ড্রেস দিয়ে তুমি কি করবা? সে আমাকে এই কথা বলতো, অথচ নিজের যে চাহিদা আছে সে তা পূরণ করতো, সে তার সব পূরণ করতো। তো আমি গর্ভকালীন সময়ে যখন আমার ছেলে যখন পেটে ছিল, তখনকার আমি একটা কথা বলি, ছোট্ট একটা কথা, যেটা একবারে না শেয়ার করলেই না। আমি আমার সব রকম অবস্থাতে অনেক কষ্ট পাই আসছি, সব রকম অবস্থাতে। আমার একটা যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়াতে তো আপনার একটা মেয়ে যখন প্রথম মা হয়, তখন কিন্তু সেই মেয়েটার খাওয়া দাওয়া, একদম শরীরের দুর্বলতা, অনেক সমস্যা থাকে। আমার যখন 2-3 মাস আমার বাচ্চা আসছে পেটে, আমি তখন ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের কাছে চেক আপ করার জন্য গেছি। যার পর ওখান থেকে আমি আসা থেকে সিঁড়ি থেকে নামছি, নামার পর আমার মাথাটা এমন ঘুরে নিতেছে, আমি চোখে মুখে অন্ধকার দেখছি। অন্ধকার দেখার পর আমি ওখানে বসে পড়ছি। ওখানে বসার পর উনি আমাকে কুকুর বিড়ালের মতন হাত টেনে টেনে বলছে, ওট বাসায় গিয়ে নাটক করবি না, বাসায় গিয়ে নাটক করবি না, তোর এখানে বসে নাটক করা লাগবে না, ওট বাসায় যা। আমি তখন অন্ধকার চোখে দেখতেছি, অন্ধকার দেখতেছি। সেই অবস্থাতে উনি আমাকে ওই ধরনের ব্যবহার করছে। তো এই অবস্থাতেও এক সময় একটা কথা বলি আপনাদেরকে, একটা সময় পর আমার যখন বাচ্চা পেটে ছিল, তখন আমি চাল ভাজা, আমাদের গ্রামে কিন্তু চাল ভাজা, চাল তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে হচ্ছে থানকুনি পাতা, এগুলো ভাজে। হ্যাঁ, এগুলো ভাজে তারপর বাটা করে রেখে একসাথে খায়। তো আমি করছি কি, অনেকগুলো চাল একসাথে এরকম ভেজে ফ্রিজের উপরে রাখছি। সে একটার সময় দেখলাম কি সেটা নাই। আমি তাকে জিজ্ঞেস করলাম কি যে আপনি কি বাটাটা নিছেন, চাল বাটা? তখন কিন্তু আমার বাচ্চা পেটে। তো ও বললো যে হ্যাঁ নিছি, আমি নিয়ে গেছি। তোমার তো আর বাসায় এগুলো খাওয়ার দরকার নাই, আমি তো অফিসে থাকি, আমার তো বন্ধু বান্ধব আছে, কলিগ আছে, আমি ওখানে খাবো, আমার টিফিনের টাকাটা বাঁচবে। আমি না খুব কষ্ট পাইছি তখন। সামান্য একটা চাল ভাজা, এটা নিয়ে এমন করা লাগে, আমি অনেক কষ্ট পাইছি। তারপরে তারা খাইতো, আমার মনে হয় এমন আচরণ যে তারা জীবনেও কিছু খায় নাই, এমন একটা আচরণ। তো আমাদেরও দেখতো সবে বরাতের দিনে চালের রুটি বানায়, তো মুরগি টুরগি বা গোশত রান্না করে। তো আমার তখন 7 মাস বয়স, আমার পেটের বয়স 7 মাস। তো উনি বললো কি সকালবেলা সবে বরাতের সময় উনি বললো যে আজকে আমি ওনাকে বলছি, সরাসরি বলছি যে আমি তো অসুস্থ, এই অবস্থায় তো আমি চাল বাড়তে পারবো না, তা এবছর না হয় আপনার রুটি পিঠে খাওয়ার দরকার নেই, আপনি এবছর কিছু খাইয়েন না, কারণ আমি যখন অসুস্থ হবো আগামী বছর না আপনাকে বানাই দেবো। সে করলো কি, তার জেদের ঠেলায় সে 2 কেজি চাল ভিজেই রেখে গেছে, 2 কেজি আল্লাহ চাল ভিজেই রেখে গেছে, যে সে অফিস থেকে আসবে, তার 3টায় ছুটি দেবে, তখন এসে সেগুলো বাড়বে, ওই রকমের রান্না বান্না যা লাগে তবে তারপরও তার খাইতে হবে। এরপর আমি করলাম কি, সারাটা দিন ওই চালগুলো আমি বাটছি, আমার 2 পা এরকম ফাঁকা করে পায়ের নিচে পাটা দিয়ে তারপরে বাটছি, আমার 2টা হাতে ঠোসা পড়ে গেছে। তো ঠোসা পড়ে যাওয়ার পর আমি রাত্র 11টা পর্যন্ত আমি সেই রুটিগুলো বানাইছি। তারপর সে করছে একটা লাল মুরগি নিয়ে আসছে 2.5 কেজির লাল মুরগি নিয়ে আসার পর আমি সেগুলোরও কুটছি। ওই অবস্থায় একটা লাল মুরগি কিন্তু বটি দিয়ে কোটা একজন গর্ভবতী মহিলার অনেক কষ্ট হয়, এটা হয়তো অনেকে বুঝতে পারবেন না। আমি বটি দিয়ে কোটার পর আমার পুরো বুক, আমার বাচ্চা বুকের উপর উঠে গেছে, আমার বুক পর্যন্ত, বুকে সারাদিন বসা, তো বুকের উপর আমার খুব বুক ব্যথা করতেছিল। তারপরে আমি রাত্র 11টায় সবকিছু বানাইতে নাই, যে আমার আশপাশে যে ভাড়াটিয়াগুলো আছে আমি তাদেরকে কিছু রুটি আর গোস্ত দিছি। ওটা যেহেতু আমার বাসা, আমি মাকে দেখছি যে সবে বরাতের দিন রুটি পিঠা বা গোস্ত রান্না করলে আশপাশে যারা থাকে তাদেরকে দেয়। তো আমি দিছি, দেওয়ার পর সে গোসল করতে গেছে, গোসল করে এসে দেখে যে আমি সবাই দিছি। দেওয়ার পর বলতেছে যে তুমি এগুলো দিলা কেন, এতগুলো, সবগুলো কি মানুষের জন্য বানাইছো, মানুষের জন্য বানাবা, এত কষ্ট করে কি মানুষের জন্য বানাবা? হ্যাঁ, তখন তো আমাকে সে কোনো ব্লেন্ডার কিনে দেয় নাই, কারণ তখন তো আমার বাচ্চা পেটে ছিল, ব্লেন্ডার দরকার ছিল না, আমি পাটায় বেটে বানাইছি। তারপরে ওই রাগ করে কিন্তু গেছে, উনি রাগ করে নামাজ পড়তে গেছে। নামাজ পড়ে আসার পর ওনার একজন প্রতিবেশী ছিল, যার সাথে ওনার ভাইয়ের মতন সম্পর্ক ছিল, ভাইয়ের মতন একটা সম্পর্ক ছিল।
তো আমি করলাম কি, আমি খুব কষ্ট পাইছি। আমি নামাজ পড়ে সেই অবস্থাতেই কিন্তু আমি জায়নামাজটা জাস্ট খারাপ করে রেখে শুয়ে পড়ছি, ঘুমাই পড়ছি। আমি কখন ঘুমাই, সারাদিন পরিশ্রম করছি, আমার ঘুমাচ্ছি, আমি ঘুমাই পড়ছি, দরজাটা চাপাই রেখা আমি ঘুমাই পড়ছি। তো আসার পর উনি যখন আসছে আমি টের পাইছি। টের পাওয়ার পর আমার মনের ভিতরে একটা কষ্ট ছিল, আমি আর উঠি নাই। উনি করছে কি, ওনার জন্য আমি 25টা রুটি রেখছি। একটা মানুষ 25টা রুটি, চালের রুটি এনাফ, এর বেশি খাইতে পারবে না। 25টা সেই রুটি আর যে মুরগির গোশত রান্না করছি ওই পাতিল শুদ্ধ নিয়ে তার ভাইয়ের কাছে, মানে সেই প্রতিবেশী ভাই, তার যে ভাই ডাকতো সেই ভাইয়ের কাছে গেছে। সেই ভাইয়ের কাছে যাওয়ার পর সেখানে বসে কিন্তু সে খাইছে, ওইগুলো সব খাইছে। খাওয়ার পর একটা যে গলার হার, একটা মানে পাকনার এতটুকু নিয়ে বাসায় আসছে। সেই সারাটা রাত আমি প্রেগনেন্সি অবস্থায়, হ্যাঁ প্রেগনেন্সি না না বাবা, আমার ভিউজ আমার দরকার নেই। হ্যাঁ ভিউজ পাওয়া, যারা মনে করেন যে ভিউজের জন্য নতুন নাটক শুরু করছে, একদম ভুল। কারণ আমার পেজে যথেষ্ট পরিমাণে ভিউজ আসে, মিলিয়ন 40 মিলিয়নের উপরেও ভিউজ আছে, 80 মিলিয়নের উপরেও ভিউজ আসে। হ্যাঁ, সো আমার অতীতকে আপনাদের কিছু মানুষের জানা দরকার, আমার অতীত সম্পর্কে আপনাদের জানা দরকার কিছু মানুষের। সো আমি আমার কথা, সেখানে সে বললো কি ওইটা খাইছে। এখন আমার কথা হচ্ছে, একজন আমি তো একজন মা, আমি তার সন্তান তো আমার পেটে, এতটুকু ভালোবাসা তো তার থাকা উচিত যে তার জিজ্ঞেস করা উচিত যে আসমিন তুমি কি খাইছো, আসো আমরা একসাথে খাই, যা হওয়ার হয়েছে। এই যে ভালোবাসাটা, আমি যে আপনাদের কাছে কথাগুলো বললাম, এখন আমি আমার বাচ্চাকে দেখাবো। হ্যাঁ, আমি আমার এক্স হাজবেন্ডের কথা বলছি। আমার এক্স হাজবেন্ড, আগে যে হাজবেন্ড ছিল, যে আমার একটা ভয়ঙ্কর অতীত ছিল, আমি তার কথা বলছি। আমি আমার বাচ্চাকে এখন আমি দেখাবো আপনাদেরকে যে আমার বাচ্চাটা, এবং আমি যখন সেখান থেকে চলে আসি না, এত কিছুর পর আমি যখন সেখান থেকে চলে আসি, আমার বোন যখন নিয়ে আসে, তখন সেই ননদ, আমার ভালোবাসার ননদিনী, সে মানুষের কাছে বলে বেড়ায় যে আমি নাকি কোনো আমার বাচ্চাকে তার কাছে রাইখা, বা আমার বাচ্চাকে তার কাছে রাইখা আমি অন্য লোকের সাথে পালাই গেছি, এগুলো তারা বলছে। তা আমি জাস্ট এতটুকু বলছি যে আল্লাহ তাআলা, আমি যদি সঠিক থাকি, ভালো থাকি, তুমি তো আমাকে চেনো, আমার মনের মধ্যে কি ছিল এটা তো তুমি জানো, তুমি আর বিচার করবে। হ্যাঁ, তো সবই আসো আমার কাছে, আসো। তো আমি আমার ছেলেকে দেখাই, ও খুব লজ্জা পায়। আমার ছেলে মানে আসতে অনেক বড় হয়ে গেছে। আসো কাছে, আসো কাছে আসো, সমস্যা নেই, লজ্জা পাওয়ার কিছু নেই, লজ্জা পাবো না। এই যে আমার ছেলে, মানে ওর বয়স 11 বছর। হ্যাঁ, অনেকে হয়তো ভাবেন যে এত বড় ছেলে, আমি আমার অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে। তো এই হচ্ছে আমার ছেলে। আমার ছেলেকে দেখাইলাম আপনাদেরকে। নেট ছিল, নেটে প্রবলেম হচ্ছে। তো মানে এই আমার ছেলে, আমি ওখান থেকে আসার পর আজ পর্যন্ত আমার ছেলে আমার সাথেই আছে। আমার ছেলে, অনেকে বলে, তারা বলে যে আগের ঘরে সন্তান রেখে এসে তারপরে এই ঘরে এসে থাকছে, এই মেয়েটা পালাইয়ে আসছে। এটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আমি কোনো প্রকারের আপনাদের সিম্পেথি পাওয়ার জন্য কথাগুলো বলি নাই, বা আমার কোনো প্রয়োজন নেই। বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ায় এখন আপনারা বলবেন, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যেহেতু আমার এই সন্তান যেহেতু আগের ঘরের, এখন আমি বর্তমান যে সংসারে আছি, এই সংসারে আমার কোনো বাচ্চা কাচ্চা নেই। হ্যাঁ, আমার কোনো বাচ্চা কাচ্চা নেই। আমি কেন আমার সন্তানকে কেন আমি অন্যের উপর নির্ভরশীল করব? আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করব, যেহেতু আমি আগেই বলছি আপনাদেরকে ভিডিওতে যে হ্যাঁ, ও অনেক বড়, ও হচ্ছে কি, ও আমার সমান লম্বা হয়ে গেছে। আমি দেখে আপনাকে ভালো করে, ও মানে মাশাআল্লাহ, আমি আমার ছেলের কথা বলবো না। তো ও যখন খুব ছোট ছিল, আমি এই কারণে আমার ছেলেকে আমি কখনো আনি না। হ্যাঁ, কখনো আনি না। আজ প্রথম আমি দেখাইলাম আমার ছেলেকে আপনাদেরকে, আমার ছেলেকে দেখাইছে। হ্যাঁ, আপনাদেরকে দেখাইছে। আপনারা জানি না বিষয়টা, আমার মনে হয়নি কখনো আপনাদেরকে দেখানোর প্রয়োজন, আমার মনে হয়নি যে আমি আমার ছেলেকে দেখাবো, আমার কখনো মনে হয়নি। কিন্তু হঠাৎ করে কেন যেন মনে হয়েছে আসলে আপনাদেরকে আমার এখন দেখানো উচিত। কারণ আমি আমার জীবনের হিসেবে, আমি কখনো, বিশ্বাস করবেন না, মানুষের জন্য অনেক করছি, নিজের ভালো, নিজের ভবিষ্যৎ, এটা আমি কখনো ভাবি নাই। আমার জীবনে শুধু একটা উদ্দেশ্য ছিল, আমি একটা ভালো মানুষের সাথে থাকবো, যে মানুষটা আমাকে ভালোবাসবে, আমাকে ভালো রাখবে। এগুলো এমনকি আমি না শুধু ভালোবাসার কাঙাল ছিলাম, আমি যে মানুষটাকে ভালোবাসছি, ছোট্টবেলার যে রিলেশনের কথা বলি, আমি সেই মানুষটার কাছ থেকে অসম্ভবভাবে ঠকছি। সে আমাকে মানে খুব সুন্দরভাবে অভিনয় করে ঠকাইছে, এবং যার সাথে আমার মা বিয়ে দিয়েছে আমাকে, সে আমাকে ঠকাইছে, চরমভাবে ঠকাইছে। আমি কখনো ভালোবাসা জিনিসটা পাইনি। আমি সবসময় চাইছি আমার জীবনে এমন একজন মানুষ থাকবে যে শুধু আমাকে ভালোবাসবে, আমাকে ভালো রাখবে। আসলে এখন মনে হয় কি জানেন, মনে হয় আমার জীবনে ভালোবাসা জিনিসটাই নাই। ভালোবাসা জিনিসটাই নাই। যেহেতু আমার বাচ্চা আমার কাছে থাকে, এর ভরণ পোষণ সবকিছু আমার করতে হয়। হ্যাঁ, আমার করতে হয়, যেহেতু ওর বাবার সাথে এর কোনো সম্পর্ক নেই, অনেক আগে থেকেই নেই। যখন থেকে ওখান থেকে চলে আসে আমি তখন থেকেই নেই। তো
তো সেটা তো আমার কিছু না কিছু করতে হবে। আমার ছেলেকে তো আমার মানুষ করতে হবে, আমার ছেলেকে আমার 3 বেলা খাওয়াইতে হবে। সেটা আমি চাকরি করি বা নিচে ঘরে বসে করি। চাকরি করলে হবে কি, দুটো পুরুষের সাথে ঘষাঘষি করতে হবে, দুটো পুরুষের কাছে যাইতে হবে। এমনও আছে যে দুটো পুরুষ আমাকে কুপ্রস্তাব দিল, সেটা আমাকে মানতে হবে। তো ওই জিনিসটা তো ও হচ্ছে কি জানেন, মানে আমার ছেলেটা খুবই লজ্জা পায়। ও কিন্তু আসলে মানে আসতে চায় না। আপনারা কখনো দেখেনি, ওকে আমি দেখাইনি। ও খুবই লজ্জা পায়। ওকে কখন আমি জোর করে আনছি, ওকে আমি বলছি তুমি আসো আসো আসো, ও আসতে চাই না, বলছে না আমি যাবো না, তোমার যাবো, তুমি যাও, আমি যাবো না। ও আমাকে বলছে, আমি বলছি না তুমি আসো। হ্যাঁ, তো অনেক 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 কথা বললাম। হ্যাঁ, অনেকে ভাবে, অনেকে অনেক কথা বলে, অনেকে আমি মানি যে আপনারা অনেক অনেক কথা বলেন, আপনারা অনেক জানতা। অনেক কিছু মানুষ আছেন যারা ভালো থাকা দেখে, মানুষের ভালো থাকা দেখে আপনাদের সহ্য হয় না। হ্যাঁ, তো আপনারা মনে করেন যে আমার এই ছেলে আমার বর্তমান হাজবেন্ডের না, ও আমার আগের ঘরের, মানে আমার আগে যে বিয়ে হয়েছিল সেখানের ও আমার সাথেই থাকে, আমার সাথেই ছিল। ওর জন্মের পর থেকে ও এখন পর্যন্ত আমার সাথেই আছে। আমি আমার সন্তানকে কখনো আলাদা করিনি। কারণ কি, আমার সাথে আমার মনে হয় যে ওর ভাগ্যটাও খারাপ। হ্যাঁ, ওর ভাগ্যটাও খারাপ। কারণ ওকে আমি একজন মায়ের ভালোবাসাও দিতে পারিনি, বাবার ভালোবাসাও দিতে পারিনি। একজন সন্তানকে একজন মা, আমার মনে হচ্ছে শুধুমাত্র খাবার দাবার, 3 বেলা ওকে খাবার দাবার দিচ্ছি, ওর যতটুকু যা সাময়িক চাহিদা আমি এটা পূরণ করছি, এর বাহিরে কিন্তু আর কিছুই না। হ্যাঁ, তো এখন যেহেতু আমার পাটা ভেঙে গেছে, আমি জানি না আমি কবে সুস্থ হব, কবে আবার ভিডিও করব, আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারবো। আমার সুস্থ হতে অনেক সময় লাগবে। আমার পাটা মানে পুরো ফুলা। আমি পা থেকে এই যে বাথরুমে যাব, সেখানে আমার 2 জন ধরে তারপরে নিতে হয়। এখন আমার তো আর একটা কথা সেটা বলবো যে মা বাবা ভাই বোন আসলে অনেক আপন। বিপদের সময় না আপনি এদেরকেই কাছে পাবেন, অন্য কাউকে কখনোই কাছে পাবেন না, কোনো দিন কাছে পাবেন না। তারা আপনাকে যতই যা করুক না কেন। এমনও মানুষ গেছে জানেন, এমনও মানুষ গেছে যাদের কাছে মানে আমি ভালোবাসা দিছি, বিনিময়ে আমি ভালোবাসা পাই নাই। আমি নিঃস্বার্থভাবে নিজের স্বার্থের কথা চিন্তা না করে, নিজের স্বার্থের কথা আমি চিন্তা করিনি, নিজের স্বার্থের কথা চিন্তা না করে সেই সব মানুষের স্বার্থের কথা চিন্তা করছি, সেই সব মানুষের ভালো লাগার কথা চিন্তা করছি, সেই সব মানুষ কিছু ভালো থাকবে। কিন্তু তারা আমার বুকের ভিতরে আঘাত করছে, অনেক বড় আঘাত করছে, অনেক বড়। আসলে আমি আমার বাচ্চার সামনে বসে কখনো কান্না করি না, কারণ আমার বাচ্চাটার মনটা ছোট হয়ে যায়। আমি আমার বর্তমান সম্পর্ক, বর্তমান হাজবেন্ড, এই সম্পর্কে আপনাদেরকে কিছুই বলবো না, বলতে চাই না। হ্যাঁ, আমি কিছুই বলতে চাই না। যদি কখনো বলা লাগে, মানে আমার বর্তমান সম্পর্ক যদি আপনাদের কিছু বলা লাগে, তাহলে সেটা আমার বর্তমান জীবনে যে জড়িয়ে আছে সে বলবে, আমি কিছু বলবো না। আমি ভালো আছি, সে আমাকে ভালো রাখছে না খারাপ রাখছে সেটা সে বলবে। কারণ কি জানেন, আমি আমার জীবনে স্যাক্রিফাইস করছি, নিজের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিছি, নিজের ভালো লাগা, নিজের ভবিষ্যৎ কখনো কোনো কিছু চিন্তা করিনি। হ্যাঁ, কোনো কিছু চিন্তা করিনি।